আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার আপনারা সবাই? আমরা ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করতে যাচ্ছি থার্ড ইয়ারের যেটা কস্ট অ্যাকাউন্টিং আছে। বিবিএস এ যারা পড়েন, আপনার যেটা ফার্স্ট পেপার আছে কস্ট অ্যাকাউন্টিং, আর যারা বিবিএ তে আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে লাইক অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইভেন যারা ম্যানেজমেন্টও আছে, আপনাদের ক্ষেত্রে এটা অনেকের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে। কিন্তু নামটা ডিফারেন্ট হলেও কোর্স কন্টেন্ট সবগুলো একই। এখন আমরা প্রথম চ্যাপ্টার যেটা আপনি আপনার বইয়ের মধ্যে পাবেন, এটা মোস্ট অফ দা হচ্ছে থিওরিটিক্যাল বেসড, রাইট? এখন থিওরির মধ্যে যেটা হয়, আমরা কস্ট অ্যাকাউন্টিং এর তো অনেক ধরনের কস্টিং থাকে, যেমন আমি যদি বলি আপনাকে প্রসেস কস্টিং, জব কস্টিং, ভেরিয়েবল কস্টিং, আমরা সবাই শুধু ডেফিনেশন গুলো মুখস্থ করি, তাই না? কি করেন? ডেফিনেশন গুলো মুখস্থ করেন, পরীক্ষায় গিয়ে লিখে দেন, দ্যাটস অল। আমরা জানি না প্র্যাকটিক্যালি কোন কোন ক্ষেত্রে এই যে কস্টিং এর টাইপস গুলো আমরা মেমোরাইজ করি, এগুলো কোথায় ইউজ করি আমাদের কোনো আইডিয়াই নেই। আমরা মেমোরাইজ করি, এক্সামে লিখি, যার কারণে আমাদের কোনো এগুলো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন করতে জানি না, বিধায় আমরা এদিকে শিখি, এদিকে ভুলে যাই। তবে আজকের যে টপিকটা আছে এটা হচ্ছে কিরকম, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড দ্য বিজনেস এনভায়রনমেন্ট। আমি জিনিসটাকে এটা এক এক জায়গায় এক এক নামে থাকতে পারে, এটা অনেক বইয়ে ফার্স্ট যে চ্যাপ্টারটা থাকে, মানে এখানে কি কি থাকে, কস্ট অ্যাকাউন্টিং কি বা কি কি ধরনের কস্টিং আছে, কস্ট অ্যাকাউন্টিং সাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য কি, আর ডিফারেন্ট টাইপস অফ কস্টিং গুলো কিরকম হয়, এটাই তো এই কন্টেন্টটা সবগুলো এখানে আসবে। তবে স্যার, আমি যে চ্যাপ্টারটা করতে যাচ্ছি, যেহেতু আমার রিলেভেন্ট টপিকটা হচ্ছে কি স্যার, আমার যেহেতু আমার রিলেভেন্ট টপিকটা হচ্ছে কি কস্ট রিলেটেড, কস্টিংটা একুরেট ভাবে ডিটারমাইন করা কেন এত বেশি ইম্পর্টেন্ট, আগে সেখান থেকে আমরা আমাদের মেইন টপিকটি চলা শুরু করি, কেমন? এখন এটার ইম্পর্টেন্সটা বোঝাতে গেলে সর্বপ্রথম আমার যে কাজটি করতে হবে, আপনাকে একটা প্র্যাকটিক্যাল ঘটনা বা একটা কেস স্টাডি দিয়ে বোঝালে জিনিসটা খুব ইজি হয়। যেমন বাহিরের দেশের একটা কেস স্টাডি থেকে জিনিসটা এরকম ছিল, ওদের প্রতি বছর যদি বলে আমি, ধরেন সেলসের পরিমাণ 10 crore টাকা, যখন সেলসের ধরে নিলাম আমি, এটা 2010 সাল, 2010 সালে সেলসের পরিমাণ যখন 10 crore হয়, এই ক্ষেত্রে তাদের প্রফিট হয় কত, ধরেন 2 crore। এখন 2011 সালে, 2011 সালে তাদের সেলসের পরিমাণ যখন আবার বেড়ে যায়, এটা যদি 12 crore হয়, তাহলে হিসাব মতো দেখেন, সেল যদি বেশি হয় রেশিও অনুসারে আমার 2 কোটির থেকে, আমি যদি বলি এখানে যদি আপনি 2 টাইম যদি বেড়ে যায়, তাহলে 5 ভাগও যদি ভাগ করেন, তাহলে প্রায় 50 লাখের মতো কি হয়, সরি 40 লাখের মতো তাদের অন এভারেজে প্রফিটটি ইনক্রিমেন্ট হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, ওরা যেটা করলে ভাবে এখানে প্রফিটটা হলো কত, 2 crore 10 লাখ। তার মানে এখানে ধরেন 30 লাখ টাকা প্রফিট কম। নিয়ম অনুসারে 10 কোটি টাকার যদি আমার যদি 2 কোটি টাকা যদি কি হয়, লাইক প্রফিট হয়, তার মানে হিসাব যদি আমরা করে দেখি, যেন 12 কোটিতে সে অনুসারে প্রফিট হওয়া দরকার না। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, সেলস ভলিউম বাড়ছে কিন্তু প্রফিটটা সেই পরিমাণ মানে হচ্ছে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 3 বছর যখন একই সিনারিও হতে আছে, তখন কোম্পানি থেকে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা একটা আলাদা অডিট টিমের আমার কোন সেক্টরে উইক পয়েন্ট আছে একটু খুঁজে নিই। ওদের টোটাল প্রতিষ্ঠানে এমপ্লয়ি ছিল 50 জন। এমপ্লয়ি ছিল কয়জন, 50 জন। এখন এই 50 জনের জন্য প্রিন্টারও ছিল 50টা। এটা সফটওয়্যার বেসড কোম্পানি, প্রিন্টার ছিল কয়টা আপনার, 50টা। কারণ ম্যানেজমেন্ট চেয়েছিল আমার এমপ্লয়ীদেরকে আমি যদি সব যদি রেডিমেড দিই, তার মানে ওরা আমাকে হাই পারফরমেন্স দিবে, যাতে ওদের কাজের মধ্যে কোনো হ্যাম্পার না হয়। এই জন্য আমরা কি করছি, 50 জন এমপ্লয়িকে 50টা প্রিন্টার দিছি। এখন 3-4 বছরের ইয়ারলি রিপোর্ট যেটা আছে, এটা অ্যানালাইসিস করার পর যেটা পাওয়া গেল, এটা আরো বেশি শকিং। সেলস বাড়ছে, প্রফিট বাড়ছে না। রিজনটা কি? রিজনটা হচ্ছে ওদের স্টেশনারি যে একটা এক্সপেন্স আছে প্লাস প্রিন্টিং, এই দুইটা কস্ট না শুধু প্রতি বছর বাড়তেছে, শুধু প্রতি বছর বাড়ছে। যিনি অডিটর উনি গেমটা বুঝতে পারলেন, উনি অফিসে গেলেন, অফিসে যাওয়ার পর সিনারিও পুরোটা দেখলেন। উনি যে কাজটি করলেন, 50টা যে প্রিন্টার আছে, 50টা প্রিন্টার পুরোটাকে সরাই শুধু 5টা প্রিন্টার রাখবেন। মানে কি করলো, ধরেন আমার একটা ওয়ার্ক স্টেশন করলো, ওয়ার্ক স্টেশন করলো কিভাবে, ধরেন এখানের মধ্যে এদিকে আমার যদি 5 জন হয়, 1 2 3 4 5, এদিকে একটা কি করলো, 5 জন করলো সে, 1 2 3 4 5। এবার
ওরা এক জায়গায় এখানে একটা প্রিন্টার সেট করলো, দেখেন প্রতি 10 জন একটা করে করে প্রিন্টার, ওয়ার্ক স্টেশন পুরো সে সেটআপ শুধু চেঞ্জ করে ফেলছে। এখন এই 5 জনের লাইন, এটা এই 5 জনের মানে সবার জন্য কানেকশন করে দিচ্ছে একটা প্রিন্টার। এখন প্রিন্টার যখন কানেক্ট যখন করে দিছে, ওরা তো আগে কি করতো, হুট করে লাগছে প্রিন্ট দিল, অপ্রয়োজনীয় হলে ছিঁড়ে ফেলে দিত। এখন ওরা একটা ফাইনাল প্রিন্ট দিতে যখন ওদের এখানে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, একটা সিরিয়াল মেনটেন করতে হচ্ছে, ওরা কি করছে জানেন, ওরা যে ড্রাফটিং গুলা করতে লাগলো একদম ফাইনালাইজ করে ফেলতে লাগলো। মানে কারণ সে জানে আমি যদি এখানে সিরিয়াল ওয়েট করি আমার অনেক লেট হবে, আমার ঠিক টাইমে আমার কাজটা আমি ম্যানেজমেন্টকে বুঝিয়ে দিতে পারবো না, রাইট? এই কারণে সে কি করলো, এটাকে ঠিক মতো করে টাইমটাকে সেভ করার জন্য তারা যেই সকল ড্রাফটিং গুলা করতে লাগলো, ড্রাফটিং গুলো একবারে ফাইনালাইজ করতে লাগলো। এখন যার ফলে কি হলো, বছর শেষে যখন হিসাব করতে গেলেন তখন দেখলেন প্রফিট যেই পরিমাণ হওয়া দরকার তার সমান অথবা তার থেকে বেশি হতে লাগবে। ভাবা যায়? তাহলে এর আগে কেন হয়নি? রিপোর্টের মধ্যে যেটা আসে, ওরা স্টেশনারি কস্টিংটা র্যান্ডম, কোনো মানে এখানে গাণিতিক বা কোনো লজিক নেই, ইচ্ছা মতো মাঝে মধ্যে বেড়ে যায়, মাঝে মধ্যে কমে যায়। যে সময় ওয়ার্কার প্রেশার বেড়ে যায় সে সময় অপচয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, বারবার প্রিন্ট দিচ্ছে, রিপ্রিন্ট দিচ্ছে, একটা ভুল হলে কেটে আবার দিচ্ছে, একটু চেক করলো ভুল হলো আবার ছিঁড়ে ফেলে দিয়ে আবার প্রিন্টার দিচ্ছে। এখন যার কারণে তাদের ওয়েস্টেজের পরিমাণটা বেশি হতো। অডিট টিম এসে যখন তাদেরকে সেট করে দিলে কিরকম, 10 জন মিলে মিলে যখন একটা প্রিন্টার দিল, এখন ওরা দেখতেছে যদি প্রিন্ট করতে অনেক সময় লাগছে, ওরা কি করতে লাগলো, এবার টাইমটাকে সেভ করার জন্য একবারে দিচ্ছে। এবার সারাদিন প্রিন্টিং কস্ট এত যে বেশি কমে যায়, তার ব্যবসা প্রতিষ্ঠান ভালো মানে একটা বুস্ট আপ করে ভালো প্রফিট গেইন করে। আপনারা আমার এই কেস স্টাডি দেখলে মনে হয় কি খুবই সিম্পল, স্যার প্রাতিষ্ঠানিকভাবে একটা প্রিন্টার কতটুকু কস্টিং আসবে, এটাই হচ্ছে আমাদের ভুল ধারণা। আপনি একটা বিজনেসে যদি প্রফিট করতে যান, আপনার কস্টটাকে আপনার মিনিমাইজ করতে হবে। আপনি যখন কস্টটা মিনিমাইজ করতে জানবেন, আপনার বিজনেস আপনি জীবনে প্রফিট গেইন করতে পারবেন। আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল, যেটা কেস স্টাডি, ছোট্ট একটা কস্টিংয়ের পর যদি একটা প্রতিষ্ঠানের প্রফিট যদি এই পরিমাণ হাই হয়, আমি জিনিসটা আপনাকে, আমরা বাংলাদেশের কনটেক্সটে একটা জিনিস দেখেন, আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে অনেকে ঈদের আগে বা রেগুলার যারা সেল করে ওরা দুই ধরনের কালেকশন করে। আমি যদি আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেমন এখন তো ইন্ডিয়ার সাথে একটু সম্পর্ক খারাপ, আগে মোস্ট অফ দ্য কাপড় যেগুলো ইন্ডিয়া থেকে আনতো, ধরে নিলাম আমি ইন্ডিয়া থেকে মেয়েদের একটা আপনার 3 পিস কেজি কেনা পড়ছে কত, 450 করে, ডেলিভারি চার্জ আছে পার হেড 150 করে, 600 টাকা। সেম জিনিস আপনি যদি ঢাকার যদি বাংলা বাজার থেকে আনেন, আপনার থেকে পড়বে এটা 700 টাকা। এর সাথে আপনার ডেলিভারি কস্ট আপনি অন অ্যাভারেজ করলে 50 টাকা, তাহলে কত হলো, 750 টাকা। দেখেন তো স্যার, আপনি ইন্ডিয়া থেকে যখন জিনিসটা আনেন, আপনি 600 টাকার জিনিস আপনি 750 টাকা বিক্রি করলে আপনার প্রফিট থাকে। মিনিমাম আপনি যদি 150 টাকায় বিক্রি করেন, 750 টাকা যদি সেল করেন, আপনার প্রফিট থাকে। অপরদিকে আপনি 700, আরেকজন যিনি আছে উনি 750 টাকায় জিনিসটা কিনে নিয়ে আসছে। এখন আপনাকে মনে হয় বাজার দুজনের কম্পিটিটর, ধরেন এটা আমার দোকান, এটা ওর দোকান, যে প্রোডাক্ট আমি 700 টাকাও ছেড়ে দিতে পারবো, সে 750 টাকাও ছাড়তে পারবে না। আমি 730 টাকা ছাড়লেও সে পারবে না, তার থেকে এটা বিক্রি করতে হবে মিনিমাম 900 থেকে 1000 দামে, সে যদি সার্ভাইভ করতেছে। এই যে দেখছেন একটা প্রকিউরমেন্ট, আপনি কোন জায়গা থেকে জিনিসটা পারচেজ করবেন এটার উপর সবচেয়ে বেশি ডিপেন্ড করে আপনার বিজনেস আপনি কতটুকু প্রফিট হবে। তাহলে আমরা কস্ট অ্যাকাউন্টিং এ আমরা কি শিখবো? এখানে আমরা যেটা শিখতে যাচ্ছি এটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ যে কস্টিং গুলো আছে এগুলোর ইমপ্যাক্ট আমার ব্যবসা প্রতিষ্ঠানে কিরকম হয়। এখন আপনি যদি কস্টিং যদি ক্ষেত্রগুলাই না বুঝেন, কস্টিং এর যদি ইউটিলাইজেশন গুলো না বুঝেন, তাহলে স্যার এই চ্যাপ্টার বা পুরো কোর্সটা করার কোনো মানে হয় না। যদি মনে করেন শুধু ম্যাথ করবেন, ম্যাথ করে জিন্দগি পার করতে পারেন, রেজাল্ট ভালো করতে পারেন, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনার অ্যানালিটিক্যাল যে একটা অ্যাবিলিটি থাকবে কখনো হবে। এই জন্য প্রত্যেকটা ব্যবসায়ের কস্টিং আইডেন্টিফাই করা, কোন সেক্টরে খরচ বেশি হয় এটাকে আইডেন্টিফাই করতে হয়। যেমন আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করি, কেমন ইনকাম স্টেটমেন্টে আমরা কি করি স্যার, ইনকাম স্টেটমেন্টের মধ্যে আপনি দেখেন একটা ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট করেন, কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্সেস, আদার এক্সপেন্সেস, আলাদা করে করে এগুলো কেন করা হোক, যাতে স্পেসিফিক করে জানা যায় আমার কোন ক্ষেত্রে কত টাকা কস্টিং হয়েছে, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। এখন যদি এটা হয়, আমরা প্রথমে কস্ট অ্যাকাউন্টিং এর একটু ডেফিনেশনের দিকে যাই, কেমন, এরপরে বাকিটা আমরা টাইপস অফ কস্টিং পার্থক্যগুলো একটু আমরা দেখে নিব, কেমন। দেখেন কস্ট অ্যাকাউন্টিং বলতে কি বলতে, দেখেন আর সিস্টেমেটিক সেট অফ প্রসিডিওর্স বা একটা সিস্টেমেটিক মেথড হতে পারে, একটা পদ্ধতিগত একটা উপায় বা হতে পারে, এন্ড রিপোর্টিং এগ্রিগেট মানে হচ্ছে একত্রিত করা, যেটা সবগুলো একসাথে কি করে রিপোর্ট করে, ডিটেইলড মেজারমেন্টস অফ দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচারিং গুডস। এই যে ডিটেলস
রিপোর্টটা তৈরি করছে, এটা কিসের উপরে? উৎপাদিত পণ্যের কস্টিং এর উপরে। আমরা কস্ট অ্যাকাউন্টিং এর মোস্ট অফ দা ফ্যাক্টরি রিলেভেন্ট যতটুকু কস্টিং হয়, এটা এটা যদি সবথেকে ভালো হয়, আপনার যে যে প্রতিষ্ঠান থাকেন না কেন, যেমন আমরা আমাদের ইউনিভার্সিটি যেটা হয়, আমরা ফিল্ড ওয়ার্কে নিয়ে যাওয়ার ট্রাই করি, কারণ আমরা যেটা শিখাই ওরা ওটা ওখানে গিয়ে কি করি, আমরা অ্যাপ্লিকেশন হয়। তাকে যখন কোনোটা যখন প্রোডাকশন ফিল্ডে যাবে তখন সেগুলো কুটিয়ে কুটিয়ে জিজ্ঞেস করবে। আপনারা যারা সব বা ভালো কিছু করার ইচ্ছা থাকে, প্র্যাকটিক্যাল করার ইচ্ছা থাকে, আপনারাও টিচারকে দিয়ে কোনো একটা ট্যুরে যেতে পারেন, কোনো একটা ফ্যাক্টরিতে, ওদের প্রোডাকশন লেভেলে কিভাবে হয়, কিভাবে মেজারমেন্ট হয়, কিভাবে কস্ট মিনিমাইজ করে, কোন কোন সোর্স থেকে কিভাবে ওদের প্রকিউরমেন্ট গুলো হয়, এই জিনিসগুলো আপনি যদি জানতে পারেন খুবই ভালো কাজ। অ্যান্ড পারফর্মিং সার্ভিসেস, তার মানে আমরা যদি অ্যাকাউন্টিং এর কস্ট অ্যাকাউন্টিং যদি ডিফাইন করতে যাই, এটা এমন একটা পদ্ধতি বা সিস্টেম যেখানে একটা বিজনেস প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের যে একটা কস্ট আছে, একই সাথে কি কি কাজ ওখানে করা হয় তার একটা পুরোদমে একটা রিপোর্ট তৈরি করা হয়, যেখানে প্রত্যেকটা ডিটেলস থাকে, কোন ক্ষেত্রে কতটুকু থাকে। এখন আমরা যদি এখানে যাই, এখন যেটা যাচ্ছি এটা হচ্ছে মূলত তিনটে টপিক আছে যেটা আমাদের বুঝতে হবে কোনটা কি কাজ করে। এটা কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। মানে কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে মূলত পার্থক্যটা কি? অনেকে তো আমরা তো এই যে যারা অ্যাকাউন্টিং মেজর আছে অথবা যারা অ্যাকাউন্টিং শিখছে, আপনি যদি বেসিক পার্থক্য এগুলো যদি করতে না জানেন বা না পারেন, আপনার জন্য স্যার অ্যাকাউন্টিং মেজর হিসেবে এটা খুবই ব্যর্থতার একটা জায়গা হবে। আপনি যদি কখনো আমার মতো টিচিং প্রফেশনে আসতে চান, আপনাকে ঘুরে ফিরে এই সাবজেক্টের রিলেটেড সম্পর্কে ভালো একটা ইনফরমেশন থাকতে হবে। আর ইভেন আপনি যদি কোনো, যেহেতু অ্যাকাউন্টিং যারা মেজর থাকবেন অথবা অ্যাকাউন্টিং যারা শিখেন না কেন, আপনি যে মেজর বা যে ব্যাকগ্রাউন্ড হন না কেন, আলটিমেটলি স্যার আপনার এগুলো প্র্যাকটিক্যাল লাইফে এমনি দরকার হবে। এই জন্য এগুলো জেনে নেব। তাহলে আমরা প্রথম যদি একটু খেয়াল করি, কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্যটা কি, একটা জিনিস আগে মাথায় নিয়ে নেন। আমরা যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আপনি যেটা এখানে দেখতে পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এটা এক্সটার্নাল ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমার প্রতিষ্ঠানের বাহিরের হিসাবের কাজে ব্যবহার করা হয়। অপরদিকে কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই দুটা আমার ইন্টারনাল। কি বলছি, আবার একটু রিপিট করি আমরা, এই তিনটার মধ্যে আমার ইন্টারনাল ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক বা তার ভিতরের ব্যবহার করে কোনটা, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমাদের রিপোর্ট যেটা আছে, রিপোর্টটা বাইরে যেটা ইউজ করে এই সাবজেক্টের নাম হচ্ছে কি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আমরা যে রিপোর্টগুলো তৈরি করবো, যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো তৈরি করবো, যেগুলো পাবলিশ করি, এগুলোর কোন সেক্টর থেকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এগুলো নিয়ে ডিসকাস করা হয়। যেমন আপনি অনেক সময় ব্যাংকের রিপোর্ট দেখেন, আপনি আজকে গিয়ে যারা কমনলি দেখেন অ্যানুয়াল রিপোর্ট অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ 2024 অথবা 2023 দিয়ে দেখবেন পুরো একটা ডিটেলস রিপোর্ট তৈরি হয়ে যাবে। এই যে রিপোর্টিং প্রসেস, রিপোর্টিং সিস্টেম, এগুলো সবগুলো বিভিন্ন স্টেক হোল্ডার্সের জন্য কি করে তৈরি করে, এগুলো ব্যবহার করে কারা বা কোন সাবজেক্টে এগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তার এটা এক্সটার্নাল, বুঝছেন? এই দুটো হচ্ছে ইন্টারনাল। এখন আমি যদি আপনাকে বলি এটার ব্যবহারকারী কারা, কস্ট অ্যাকাউন্টিং এর ব্যবহারকারী কারা, দেখেন ইন্টারনাল ম্যানেজমেন্ট অ্যাট ডিফারেন্ট লেভেলস, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ইন্টারনাল ম্যানেজমেন্ট। আর যদি আমি আপনাকে বলি কস্ট অ্যাকাউন্টিংটা করার বা প্র্যাকটিস করার মূল কারণ হচ্ছে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে একটা কস্টিং আছে ওটাকে মিনিমাইজ করা। মেন উদ্দেশ্যটা কি করা, মিনিমাইজ করা। আপনার কস্ট আপনি যত মিনিমাইজ করবেন আপনার প্রফিটের রেটটা তত কি হবে, হাই হবে। অপরদিকে আমি একটু দুইটাকে এক পাশে বলি, এটাকে লাস্টে বলি। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টরা মূলত ম্যানেজারের যে একটা পারফরমেন্স থাকে, ইফিসিয়েন্সি লেভেল থাকে, ম্যানেজমেন্টের কি লেভেলের কর্মদক্ষতা দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই জিনিসটাকে মূলত এখানে ডিসকাস করা হয়। এটা ইন্টারনাল ম্যানেজার যারা আছে, বিজনেস এমপ্লয়ি যারা আছে, ইন্টারনাল যে রিপোর্ট আদার যারা থাকে ওরা এই জিনিসগুলো ব্যবহার করে। আর আমাদের তৈরিকৃত রিপোর্টগুলো যখন আমরা বাইরে দিই, মানুষ ধরেন আমার একটা জয়েন্ট স্টক কোম্পানি, যেটাকে আপনার যৌথ মূলধনী কোম্পানি বলেন, তাই না? কারণ যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এটা তো অনেকটা গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি। আপনাকে যদি বলা হয় অ্যাবি নামে একটা নতুন কোম্পানি আসছে, নতুন শেয়ার বাজারে রিলিজ করছে, আপনি কিনবেন? আপনি জীবনও কিনবেন না। আপনি কিনবেন কোনগুলো, ওই যেগুলোর কোম্পানির শেয়ার ভ্যালু ভালো। তাহলে শেয়ার ভ্যালু যে ভালো আপনি কেমনে জানেন? আপনি জানছেন ওদের যে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ইয়ারলি যেটা রিপোর্ট পাবলিশ করে না, ওখান থেকে। এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এটা মূলত এক্সটার্নালরা ব্যবহার করে। এই যে রিপোর্টটা পাবলিশ করলেন, আমি দেখলাম, আপনি দেখলেন, যারা ইনভেস্ট করছে তারা সবাই দেখবে। এই পুরো সেগমেন্টটা নিয়ে ডিসকাস করা হয় কোনটাতে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তাহলে ইউজার এই দুটি ইন্টারনাল, কেমন একটা ইন্টারনাল ম্যানেজমেন্টের বিভিন্ন লেভেলটা করে কস্ট মিনিমাইজেশনের জন্য, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে পারফরমেন্স সিকিউর করার জন্য অথবা ইন্টারনাল ম্যানেজমেন্টের ইফিসিয়েন্সি লেভেলটা চেক করার জন্য আমরা এটা ব্যবহার করি। আমার প্রতিষ্ঠানকে এক্সটার্নাল ক্রেডিটর, ইনভেস্টর
বা গভর্নমেন্টের অনেক সময় কি রিচেক করে না, অডিট করে না, ওদেরকে সাবমিশন করে যেটা ওপেন থাকবে, আমার কার্যক্রম সম্পর্কে সবাই জানতে পারবে, এক্সটার্নাল বা বাইরে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সেক্টর। এখন আবার দেখেন মোটিভ, এটার উদ্দেশ্য কি? যদিও বা আমি অনেকটা বলে ফেলছি, একটা কস্ট মিনিমাইজেশন করা এখানে আছে। প্রোভাইডস ইনফরমেশন অন অ্যাসার্টেইনমেন্টস। অ্যাসার্টেইনমেন্টস মানে ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন ধরনের ক্লাসিফাই। এই জিনিসটা কিরকম? আমি আর ইজি করে বলি, আমরা যখন সামনে চ্যাপ্টার যে ম্যাথগুলো করবো, কস্ট শিটের উপর যে ম্যাথগুলো করবো, তখন দেখবেন আপনি ওখানে প্রথমে র মেটেরিয়াল ইউজড, প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, তারপর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট। এই যে ভেঙ্গে 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 কোন ক্ষেত্রে কতটা কস্টিং হচ্ছে এটা আলাদাভাবে কি করা হয়, ডিটারমিন করা হয় না? এটার উপর আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কেমনে সিদ্ধান্ত নেবেন? ধরে নিলাম আমার গত বছরের আমার প্রাইম কস্ট ছিল 10,000 টাকা। গত বছর মানে ধরে নিলাম আমি 2023 টাকা, বেস ইয়ার দুচান। এখন 2024 আমি দেখলাম এটা হয়ে গেছে এটা হচ্ছে 20,000। মেনে নেওয়া যায়? 10,000-এর জায়গায় 10,500 হওয়া যায়, 10,000 জায়গায় হাইস্ট 11,000 হওয়া হওয়া যেতে পারে মার্কেট ভেরিয়ে অনুসারে। কিন্তু 10 থেকে যদি 20,000 হয়ে যায়, কেমনে হলো? এতটুকু তো হওয়ার কথা নয়। লজিক্যালি হিসাব করলে তাহলে এই যে তুলনাটা, তার মানে আমার প্রাইম কস্টের মধ্যে কোথায় ঘাবলা আছে বা কোথায় ডিস্টার্বেন্স আছে। অথবা যিনি প্রাইম কস্টটা কি, আমরা কস্ট অফ যেটা ম্যাটেরিয়ালস ইউজড আছে এটা যখন ফিগার আউট করে তার সাথে ডিরেক্ট এক্সপেন্স গুলো অ্যাড করে। ডিরেক্ট এক্সপেন্স কি হয়? ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট লেবার, প্রোডাক্টিভ ওয়েজেস। তার মানে এখানে ফ্যাক্টরির মধ্যে কোনো জায়গায় চুরি হয়েছে, অথবা যিনি ফ্যাক্টরি ম্যানেজার আছে বা যিনি প্রোডাকশন ম্যানেজার আছে তার কোনো জায়গায় ইনসিনসিয়ারিটি হয়েছে, অথবা সে সিস্টেম করে লেবার কস্টটাকে বেশি দেখাচ্ছে। এই তিনটা জিনিস ফোকাস করলে কোম্পানি বুঝতে পারবে আমার এখানে প্রাইম কস্ট কেন বাড়ছে, কেন কমছে। কারণ প্রাইম কস্ট এলিমেন্ট তো এগুলো, তাই না? এই 3-4টা জিনিসকে যখন যে ফোকাস করবে, যখন ইনভেস্টিগেশন করবে, সত্যিটা বেরিয়ে আসবে। এই জন্য বলা হয় এটা হচ্ছে মেইন উদ্দেশ্য, বিভিন্ন খরচগুলোকে আলাদা করে করে দেখা, যাতে সে ডিসিশন নিতে পারে ওই খরচটা সম্পর্কে, তাকে ইজি করে দেয়। অপরদিকে ম্যানেজমেন্ট, আমি একটু আগে ইন্টারনাল গুলোকে সবসময় বলবো আর এক্সটার্নালকে সবসময় একটু পরে বলি আপনাদেরকে, কারণ দুইটা হলে তখন আপনি রিলেট করতে পারবেন। দুটাতে ইন্টারনাল, একটা কস্ট সেক্টর, একটা ম্যানেজারিয়াল সেক্টর। কেমন? একটা ম্যানেজারকে প্ল্যান এবং কন্ট্রোল করতে, বিজনেসের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি করে? ইনভেস্টর, ক্রেডিটর্স, এগুলো সব কিন্তু এক্সটার্নাল, আমার বিজনেসের বাইরে। আদার যারা ইনভেস্টমেন্ট করে, ওরা যাতে আমার কোম্পানিতে ইনভেস্ট করবে নাকি করবে না, ওরা এই রিপোর্টটা দেখার পর ওরা ডিসাইড করতে পারবে। এই মূলত জিনিসটা এখানে ডিসকাস করো। এবার আসেন টাইমলিনেস। এটা মূলত কি করে দেখেন? রেকর্ডস অ্যান্ড প্রেজেন্টস এস্টিমেটেড বাজেটেড ডেটা। ইট মেক্স ইউজ অফ বোথ হিস্টোরিক্যাল কস্ট অ্যান্ড প্রিডিটারমাইন্ড কস্ট। হিস্টোরিক্যাল কস্ট কোনগুলো? হিস্টোরিক্যাল কস্ট মানে যেটাকে আমরা বলি একদম অ্যাকচুয়াল বা রিটেন কস্ট। রিটেন কস্টের সাথে সাথে তারা একটা কি করে? প্রিডিটারমাইন্ড, আগে থেকে একটা কস্টিং ধরে নিলাম। আমি যখন একটা অর্ডার নিচ্ছি, গার্মেন্টসে যারা অর্ডার নেয় তারা কি করে? তারা কারেন্ট মার্কেট থেকে 10-20% একটা কস্টিং আগে থেকে বাড়তে রাখে, যাতে বেড়ে গেলেও আমার বিজনেসে কোনো লস না হয়। আরো কিছু এক্সটার্নাল ব্যাকআপ রাখে, বেড়ে গেলেও সে আর কখনো লস হবে না। এই যে প্রিডিটারমাইন্ড, এটার সাথে আমার অ্যাকচুয়াল যে একটা কস্টিং আছে এটা যে গ্যাপ থাকে, ওরা তো প্রফিট এমনি করে, তাই না? এই কস্ট মিনিমাইজেশন করে ওখান থেকে একটা ভালো অ্যামাউন্ট তারা কি করে? প্রফিট করতে পারে। এটা ব্যাপার। আর এটা কি করে? ডিলেট অর হিস্টোরিক্যাল, দেরিতে অথবা হিস্টোরিক্যাল কস্টের উপর রিপোর্টটা করে। আর কারেন্ট অ্যান্ড ফিউচার ওরিয়েন্টেড। অপরদিকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি করে? বর্তমান সময় এবং ভবিষ্যৎ ওরিয়েন্টেড কি কি ধরনের হিসাবগুলো হয় এগুলো ইভ্যালুয়েশন করে। লিমিটেশনস। লিমিটেশনস হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে গ্যাপ যেটা আছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, এটার কোনো নিয়ম নীতি তোয়াক্কার দরকার নেই। মানে এটা যদি করেন এটা আপনি ইন্টারনালি করবেন, কারণ ইন্টারন্যাশনাল যদি একটা বেস থাকে তখন আপনার বোঝা ইজি হয় আমার প্রসিডিউরটা ঠিক আছে নাকি রং আছে। এটা এক এক প্রতিষ্ঠানকে তারা নিজেদের মতো করে রাখে। অনেকে সফটওয়্যার বেসড করে, অনেকে ডেলি বেসিসে পারফর্ম করে। মোস্ট অফ দ্য আজকাল তো সফটওয়্যার বেসড হয়ে গেছে, তাই না? তো অনেক ফ্যাক্টরিতে আমি নিজে গিয়ে দেখছি ওরা কি করে জানে, বোর্ডের মধ্যে একটা ফাইনাল রিপোর্ট করে একটা ডেটা, মানে ওরা মানলিক রিপোর্টটা সাবমিট করতে পারলে হয়, আজকেরটা আজকের মতো করে সাবমিট করতে পারলে হয়। এক একটা প্রতিষ্ঠানে এক এক রকম হয় মূলত। আর এখানে স্যার যেহেতু এটা অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি অ্যাক্ট 1994 অনুসারে যে সকল কোম্পানিগুলো থাকে তাদের মধ্যে যেহেতু এটা রিপোর্টটা দেওয়াটা বাধ্যতামূলক, এক্ষেত্রে 100% আপনার গ্যাপটাকে মেনটেন করতেই হবে। কারণ একটা যদি অথরাইজড প্রেসক্রাইব যদি আপনি
নিয়ম নীতি মেনটেন না করেন, তাহলে আপনি যে রিপোর্টটা দিবেন ওটার কোনো ভ্যালিডেশন থাকবে না। আর আপনার যদি ভ্যালিডেশন না থাকে, মানুষ এটাকে ট্রাস্ট করবে না। অপরদিকে খেয়াল করেন, এই দুটা তো স্যার ইন্টারনাল, লাইক কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, দুটা যেহেতু ইন্টারনাল, এখানে আপনার এটা বাধ্যতামূলক নয় যে কি করা এই গ্যাপের নিয়মটা মেনে চলা। জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যেমন আইএএস এর অনেকগুলো সেগমেন্ট আছে। যেমন আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যখন করি, ফাইন্যান্সিয়াল এস্টিমেট যখন তৈরি করি, তখন আইএএস এর কোন সেগমেন্টে পড়ছে, একের ধারায় ফলো করি নাকি 7-এর ধারায় ফলো করি, এই ধারাগুলো অনুসারে আমাদের তৈরি করতে হবে। কিন্তু আপনার ইন্টারনাল যেগুলো ইউজ করি আমরা, লাইক কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা যদি আমার ইন্টারনাল, এটা বাধ্যতামূলক নয়। অপরদিকে ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে আপনাকে সেটা বাধ্যতামূলক। দেখেন, এখানকার যেগুলো আমরা ইনফরমেশন বলি, এগুলো হচ্ছে এস্টিমেটেড এবং বাজেটেড ইনফরমেশন। আর আর যদি ম্যানেজমেন্টের কথা বলি, এটা খুবই নির্দিষ্ট, জাজমেন্টাল, ভ্যালিড, রিলেভেন্ট অ্যান্ড একিউরেট। কারণ ওরা প্রাপ্ত ডেটা, ইন্টারনাল যে ডেটাগুলো থাকে, এগুলা থেকেই ওরা সবগুলো ইভ্যালুয়েট করে। আচ্ছা, আমি জিনিসটা আপনার কাছে সিম্পলি বলি, আমরা তো টিচিং প্রফেশন আছি, তাই না স্যার? যেমন আমরা তো মানুষ, আপনি মানুষ হিসাবে আমাকে তো যদি আপনি ভ্যালু বা রেটিং করতে যান, তাহলে জিনিসটা কিরকম হবে? আপনি কোনো একটা স্কেলিং এ যাবেন। যেমন আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে জাজমেন্ট করে কিভাবে, আমাদের পারফরমেন্স যেটা আছে, এই যে ম্যানেজারিয়াল যতগুলো অ্যাক্টিভিটিস ফিডব্যাক নেয় না কিরকম, আমাদের যখন 6 মাসে একটা সেমিস্টার যখন শেষ হয়, তখন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমাদেরকে একটা রিপোর্ট কার্ড থাকে। এখানে অনেকগুলো মাল্টিপল অপশন থাকে, টিচার ক্লাস পারফরমেন্স, টিচার কোঅপারেটিভ কিনা, টিচার স্টুডেন্ট যখন সাহায্য চায় তাকে দেখে না। জিনিসটা পুরাটাই আমার ম্যানেজমেন্ট এটা নিশ্চিত করতে যায় আমার টিচারগণ আমার বাচ্চাগুলোর সাথে প্রপারলি আমি যেই রকম চাই এরকম ট্রিটটা করে কিনা। ঠিক আছে, এখন স্টুডেন্টকে যদি আমরা যদি ভালোভাবে সার্ভিস দিই, ভালোভাবে পড়াই, ওদেরকে যদি একদম ধরে ধরে শিখিয়ে দিই, ওদের বিপদ আপদে যদি আমরা ওদেরকে হ্যান্ডটা একটু এক্সটেন্ড করি, তাহলে এই বাচ্চাগুলো আমাদেরকে নিয়ে যে ফিডব্যাকটা দিবে ওটার উপরে আমাদের পারফরমেন্স, বোনাস, এদিকে সবগুলো ডিটারমিন করে। তাহলে দেখেন, তারা আমি সম্পর্কে যে রিপোর্টটা দিচ্ছে, একটা রিপোর্ট দিচ্ছে স্টুডেন্ট থেকে, আমাদের ডিপার্টমেন্ট হেড ডি থাকে না স্যার, ওদের থেকে একটা রিপোর্ট নেবে আমার ইন্টারনাল বিহেভিয়ার জানার জন্য, এই মানুষটা কেমন, ঠিকমতো কাজ করে কিনা, পাঞ্চুয়াল কিনা। একটা হচ্ছে নিজের যোগ্যতার জন্য, আরেকটা ম্যানেজেরিয়ালের ক্ষেত্রে। এবার দুইটার সাথে ম্যানেজমেন্টের নিজের একটা আছে। এইগুলা ইভ্যালুয়েশন করার পর দেন আমাদেরকে যোগ্যতা অনুসারে যে যতটুকু পায় ততটুকু দিবে। জিনিসটা বোঝা গেছে? এই যে এটা হচ্ছে মূলত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমাদের পারফরমেন্সটা একটা সিস্টেমেটিক্যাল, একটা গাণিতিকভাবে ইভ্যালুয়েশন করতেছে না, রেটিং দিচ্ছে 5 স্কেল রেটিং বা 10 স্কেল রেটিং, আপনি 5 এর মধ্যে সবচেয়ে ভালো হলো কত দিবেন, এটা রেট করা থাকে। এইভাবে আপনি ফিডব্যাক দিলে ও রেশিওর উপর হয়। ঠিক এই জন্য এটা নির্দিষ্ট একটা অবজেক্টিভ থাকে, উদ্দেশ্য থাকে। ধরেন আপনি নির্দিষ্ট একটা প্রজেক্ট নিয়েছেন, অথবা ইন্টারনালের জন্য আলাদা কিছু মানুষকে রিক্রুট করছেন, আপনি ওদের কার্যক্রমগুলো করতে পারেন, অথবা পুরো প্রতিষ্ঠানটাকে আপনি করতে পারেন, এটা ডিপেন্ড করে। এবার সুবিধা কিরকম দেখেন, সুবিধা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ কস্ট, পটেনশিয়াল বিজনেস ভেঞ্চার্স, বাজেট প্রিপারেশন, প্রফিটাবিলিটি অ্যানালিসিস এটসেট্রা। এখানে কস্ট রিলেভেন্ট যতগুলা হিসাব থাকে, আর আরো কি কি থাকে, সম্ভাবনা থাকতে পারে, কারণ এখানে এস্টিমেশনের সাথে অ্যাকচুয়ালের মধ্যে আমরা মূলত গ্যাপটা ক্রিয়েট করি। সবগুলো এখানে তো সুবিধা থাকবে, আরেকগুলো আপনি অ্যানালিসিস করতে পারেন। আপনার প্রফিটাবিলিটি রেট কত, আপনি যখন বাজেট করতেছেন, আপনার যদি কস্টিং যদি আপনি ডিটারমাইন করতে পারেন, আপনি কত টাকা দামে বাজারে ছাড়তে পারবেন, আপনার কম্পিটিটর কত টাকা দামে বাজারে রিলিজ করছে, এটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন এটার জন্য। অপরদিকে ডিসএগ্রিগেটেড ইনফরমেশন টু সাপোর্ট লোকাল ডিসিশনস, এটা সেন্ট্রাল হলো ঠিক আছে, সেন্ট্রাল হলো ঠিক আছে। যদি কখনো আপনি বিভিন্ন সেগমেন্ট গুলোকে যদি আলাদাভাবে করতে চান, একটু টাফ হবে, কারণ ডিপার্টমেন্ট ভিত্তিক গুলোকে যদি ইন্ডিভিজুয়ালি করার থেকে যদি সেন্ট্রালাইজড ভাবে করা হয়, মানে একটা ডিপার্টমেন্টের ইনফরমেশন থাকবে, ওটার উপর ভিত্তি করে সেন্ট্রালাইজড একটা ডিসিশন হলে তখন জিনিসটা ইজিলি হয় আর কি। এভাবে হয় মোস্ট অফ দা প্রতিষ্ঠানে, এইভাবে হয়। যেমন ধরেন যে ডিসিশন গুলো থাকে, থেকে আপনার 3টা লেভেল থাকে, টপ লেভেল, মিডল, এটা টপ, এটা মিড, এটা লোয়ার লেভেল। তাহলে ইনফরমেশন ফ্লোটা অনেকভাবে হতে পারে। এখানকার যারা ইনচার্জ আছে ওখান থেকে যে ফ্লোটা উপরের দিকে যাবে, ওরা এখান থেকে ইমপ্লিকেশন করবে, নতুন নতুন ল গুলো দিবে, আর এখানে ডাটা ফ্লো হবে, এখান থেকে ইনফরমেশন গুলো উপরের দিকে যাবে, টপ লেভেল ম্যানেজমেন্ট সেগুলোকে ইভ্যালুয়েট করবে, দেন আবার নিচে কমেন্টটা দিবে। বুঝা গেছে? এভাবে হলে প্রতি সেগমেন্ট যদি আলাদা হয়ে যায় তখন একটু ইজি হয় আর কি। ইমপ্লিকেশনস, এটা ইন্টারনাল এফিসিয়েন্সি। ইন্টারনাল এফিসিয়েন্সি জিনিসটা কি, এক কথায় কস্ট মিনিমাইজেশনের মতো ইন্টারনাল এফিসিয়েন্সি কোনো একটা প্রোডাকশন বেসড কোম্পানিতে অ্যাটলিস্ট আর্নিং। আপনি পণ্য তৈরি করেন, আপনি যত বেশি কস্ট মিনিমাইজ করবেন আপনি বস, কারণ আপনি এরপরে মারাত্মক ভ্যালুয়েবল প্রফিট করতে পারবেন। আর এটার কাজটা কি দেখেন, কনসার্ন অ্যাবাউট হাউ রিপোর্টস উইল এফেক্ট অ্যান এমপ্লয়িজ বিহেভিয়ার।
আমার ইন্টারনাল ম্যানেজমেন্টের একটা যে রিপোর্টটা আছে, এই রিপোর্টটা আমার এমপ্লয়ের আচরণগত কি পরিবর্তন হয়, আমাকে নিয়ে পজিটিভ বলো, আমাকে নিয়ে নেগেটিভ বলো, এটাকে আমি কিভাবে নিচ্ছি। হ্যাঁ, এটা প্রফেশনাল লাইফ একটা পজিটিভ ওয়ে হওয়া দরকার। জিনিসটা কেমন, আমরা প্রত্যেক মানুষ একটা লিমিটেশন আছে, যতই যাই বলি আমারও লিমিটেশন আছে, আমরা সবাই লার্নার, আমরা সবাই শিখি, আমাদেরও ভুল হতে পারে। আমি যখন বুঝতে পারবো এটা আমার ভুল, ম্যানেজমেন্ট যদি বলে এটা তুমি ভুল করছো কোনো কারণে, ম্যানেজমেন্ট আমাদের ক্ষেত্রে ডেকে বলে না, সম্মান করে নর্মালি এটা ফর্মাল চিঠি বা কিছুর মাধ্যমে বলে দিবে, এরপর নিজেকে কারেক্ট করার দায়িত্ব নিজের ব্যাপার, এটা নিজের সেলফ রেসপেক্টের ব্যাপার। আমার কথা বুঝছে, এই যে এই জিনিসগুলোর পর এখন আমি যদি এটা দেখার পর যদি মনে করি কিরকম হুম আমাকে কেন দিল, কেন দিবে, আমি এই সে হবে না স্যার। কারণ আপনি প্রতিষ্ঠানের জন্য যদি অ্যাসেট হতে না পারেন, কোনো প্রতিষ্ঠান আপনাকে রাখবে না ভাই। আপনি আজকে বা কালকে পরশু দিন আপনি জবে যাবেন, কিন্তু আপনি প্রতিষ্ঠানে কিছু দিতে পারছেন না, বড় বড় বুলি ছাড়া, কথা ছাড়া, এসে আপনাকে কিক মারবে, স্বাভাবিক। প্রত্যেক প্রতিষ্ঠান, গভর্নমেন্ট ছাড়া প্রত্যেকটা প্রাইভেট প্রতিষ্ঠানে আপনার নিজের ইফিসিয়েন্সি লেভেলটাকে প্রুভ করতে হবে, তখন ওরা আপনাকে ভ্যালু করবে। এটা পৃথিবীর নিয়ম ভাই, আপনি মানেন না মানেন। কনসার্ন অ্যাবাউট দ্য এডুকেশন অফ ডিসক্লোজার, এডুকেশন অফ ডিসক্লোজার মানে বুঝেন, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের যতটুকু হিসাব আছে এগুলো কতটুকু রিলায়েবল, আর যেগুলো আমি পাবলিশ করছি এটা কতটুকু ইফেক্টিভ, আমার স্টেক হোল্ডারকে কতটুকু পরিমাণ এটাকে ইফেক্ট বা ইম্প্যাক্টটা ক্রিয়েট করছে, আমার প্রতিষ্ঠান সম্পর্কে তার ডিসিশন নিতে। ফিচার্স নট কম্পালসারি টু প্রডিউস, এটা বাধ্যতামূলক নয়, এটাও অ্যাপ্রক্সিমেট বাট রিলেভেন্ট অ্যান্ড ফ্লেক্সিবল অ্যাকসেপ্ট ফর ফিউ কোম্পানিজ, ইট ইজ নট ম্যান্ডেটরি। যে স্যার এই দুইটা ইন্টারনাল ভাবে করা হয়, এটা বাধ্যতামূলক নয়। অপরদিকে আপনার যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আছে এটা 100% আপনার জন্য বাধ্যতামূলক কোম্পানি ল অনুসারে। যেমন আমরা বাংলাদেশের কোম্পানি একটা 1994 অনুসারে পরিচালিত হয়, এই অনুসারে যতগুলো রিপোর্টিং সিস্টেম হবে এই নিয়মে হবে। এটা হচ্ছে মূলত মানে এই তিনটা নিয়ে পার্থক্য, কি নিয়ে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড কস্ট অ্যাকাউন্টিং। আশা করি ইনশাল্লাহ এই সেগমেন্টে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। যদি এটা হয় আমরা আগামী ক্লাসে ডিফারেন্ট টাইপের যে একটা কস্টিং আছে এটা একদম ডিটেলস প্র্যাকটিক্যাল সমস্যা আমরা শিখে নেবো, কেমন। আর মাঝখানে যদি আর কিছু প্রয়োজন হয় আমরা দেখি আর কি কি হয়। এখানে ধরো রুল অফ কস্ট অ্যাকাউন্টিং, এটা আপনারা সবাই পারবেন। এই যে মেথডস এন্ড টেকনিক্স অফ কস্ট অ্যাকাউন্টিং যেটা আছে, আমরা এখানে ইনশাল্লাহ আগামী ক্লাসে কি করবো স্যার শুরু করবো। তুললে সবাই ভালো থাকবে, সালাম।